এমন একটা চুরি যেখানে চোর নিজেই জানতো না যে সে চুরি করছে। হ্যাঁ বন্ধুরা, আজকের মুভিটা আপনার ব্রেন নিয়ে খেলবে, কারণ এই মুভির মধ্যে আমাদের অবচেতন মন, আমাদের ব্রেন কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের মুভি ট্রান্স। সিনেমার শুরুতে আমরা সাইমন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সাইমন একটা আর্ট গ্যালারিতে কাজ করত, যেখানে দামি দামি সব আর্ট নিলামি করা হতো। সাইমন ছিল এই আর্ট গ্যালারির সিকিউরিটি ইনচার্জ। অনেক বছর আগে যখন এখানে নিলামি হতো তখন এখানে বেশি ভালো সিকিউরিটির ব্যবস্থা ছিল না, ফলে আর্ট মাফিয়ারা গায়ের জোর দেখিয়ে এখান থেকে বেশ কিছু দামি আর্ট চুরি করে নিয়ে যায়। তবে এখন এখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক শক্তিশালী এবং চারিদিকে সিকিউরিটি ক্যামেরা লাগানো হয়েছে। নিলামিতে আসা ক্লায়েন্টদের ব্যাগ এক্স-রে মেশিন দিয়ে চেক করা হয়, ফলে এখন আর চুরি হওয়ার কোনো রাস্তা খোলা নেই। পরদিন সেই আর্ট গ্যালারিতে সিকিউরিটি সিস্টেমের ড্রিল হচ্ছিল। দেখা যায় একটা ফ্রান্সিস নামের লোক একটা পেন্টিং নিলামি করছিল, আর সেই সময় দুজন নকল চোর সেখানে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সাইমন সেখানে থাকা সেই পেইন্টটাকে নিয়ে ভল্টের দিকে চলে যায়। তার সাথে দুজন গার্ড ছিল। সেখানে গিয়ে তারা ভল্টের মধ্যে সেই পেইন্টের ব্যাগটাকে ঢুকিয়ে দেয়, আর এভাবেই তারা একটি মক ড্রিল করে নেয়। অর্থাৎ চুরি হওয়ার সময় কিভাবে তারা এই পেন্টিংগুলোকে সেভ করবে সেটা তারা একটা ট্রায়াল দিয়ে নেয়। আর আপনাদেরকে বলে দেই, এই ভল্টটা এমনভাবে বানানো হয়েছিল যদি এই ভল্টের মধ্যে একবার পেন্টিংটাকে ঢুকিয়ে দেওয়া হতো তাহলে সেটা কোনোভাবেই পুলিশ ছাড়া বের করা সম্ভব ছিল না। পরদিন সাইমন যখন নিলামি করছিল তখন সেখানে ফ্র্যাঙ্ক নামের একটা লোক আসে। তার হাতে ফ্রান্সিসের আইডি কার্ড ছিল, অর্থাৎ সে ফ্রান্সিসের আইডি কার্ড চুরি করেছিল। সে সবার সামনে দিয়ে সেই কার্ড পাঞ্চ করে দরজা খুলে বেসমেন্টের দিকে চলে যায়। তার সাথে আরো দুজন লোক কার্ড পাঞ্চ করে বেসমেন্টে চলে যায়। আসলে তারা সবাই চুরির প্ল্যানিং করছিল। এদিকে ফ্রান্সিস আর্ট গ্যালারিতে একটা ছবি নিলামি করছিল। এমন সময় সেখানে ফ্র্যাঙ্কের দুই পার্টনার সেই নিলামির জায়গায় চলে আসে, আর তারা সেখানে গিয়ে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর নিলামিতে আসা লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এমন সময় সাইমন সেই পেন্টিংটাকে নিয়ে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় আর বেসমেন্টের দিকে চলে যায়। বেসমেন্টে থাকা ভল্টের মধ্যে সে যখন ওই পেন্টিংটাকে ঢুকিয়ে দেবে তখনই ফ্র্যাঙ্ক তাকে বাধা দেয় আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ফ্র্যাঙ্কের নির্দেশ মতো সাইমন পেন্টিংটাকে নিচে রেখে দেয়। এরপর ফ্র্যাঙ্ক সেই পেন্টিংটাকে নিচু হয়ে তুলতে যায়, আর তখনই সাইমন একটা ইলেকট্রিক গান দিয়ে ফ্র্যাঙ্কের মাথার পেছনে শক দেয়, আর ফ্র্যাঙ্ক নিস্তেজ হয়ে পড়ে যায়। তবে কিছুক্ষণ পরেই সে আবার জেগে ওঠে আর সাইমনের মাথায় বন্দুক দিয়ে একটা আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সাইমন অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে ফ্র্যাঙ্ক সেই পেন্টিংয়ের ব্যাগটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক সেই পেন্টিংয়ের ব্যাগটাকে নিয়ে তার আস্তানায় চলে আসে, আর সে ব্যাগ খুলে দেখে যে সেখানে শুধুমাত্র পেন্টিংয়ের ফ্রেমটাই পড়ে আছে, আর পুরো পেন্টিংটা গায়েব হয়ে গেছে। এটা দেখে ফ্র্যাঙ্কের মাথা গরম হয়ে যায়। ওদিকে আমরা দেখি যে সাইমনকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে, তার সিটি স্ক্যান করা হয়, কিন্তু তার জ্ঞান ফেরে না। তাই আর সময় নষ্ট না করে তার ব্রেন সার্জারি করা হয়। পরদিন তার জ্ঞান ফিরে আসে, আর কিছুদিন রেস্টে থাকার পর তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। সাইমন বাড়ি ফিরে দেখে তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। সে ঘরে ঢুকে দেখে সেখানে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। সে বুঝতে পারে না কে বা কারা এইগুলো করেছে। এমন সময় সে টিভিতে একটা ভিডিও মেসেজ দেখে যেখানে বলা হয়েছে সে যেন ফ্র্যাঙ্কের সাথে দেখা করে। পরদিন সাইমন ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে তারা সাইমনকে টর্চার করতে শুরু করে, আর তার থেকে সেই পেন্টিংয়ের ব্যাপারে জানতে চায় যে সে সেটা কোথায় লুকিয়ে রেখেছে। সাইমন বলে, সেদিন মাথায় আঘাত লাগার পর থেকে আমি পুরনো কথা কিছুই মনে করতে পারছি না। কিন্তু তারা সাইমনের কথা শোনে না আর তার আঙুলের নখ তুলে নেয়, আর এভাবেই তারা টর্চার চালাতে থাকে। এখানে আমরা জানতে পারি ফ্র্যাঙ্ক সাইমনকে সেদিন চুরির জন্য প্লট করেছিল, অর্থাৎ তারা দুজনে এই চুরির প্ল্যানিংটা করেছিল। কিন্তু সাইমন যখন ফ্র্যাঙ্ককে পেন্টিংটা না দিয়ে তাকে ইলেকট্রিক শক দেয় তখন ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে তার মাথায় আঘাত করে, আর সাইমন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে সাইমনের পুরনো কথা মনে পড়ছে না দেখে ফ্র্যাঙ্ক একজন ভালো ডাক্তারের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে সাইমনের পুরনো স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনা সম্ভব। এটা শুনে ডাক্তার বলে সাইমনের স্মৃতিশক্তি ফিরিয়ে আনা অনেক কঠিন কাজ, তবে তাকে হিপনোটাইজ করে একবার চেষ্টা করা যেতে পারে। এটা শুনে ফ্র্যাঙ্ক সাইমনকে একজন নামকরা মহিলা হিপনোটাইজ ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার আগে সাইমনের জামার ভেতরে একটা ওয়্যারলেস মাইক সে লাগিয়ে দেয়, আর তার নাম পাল্টে রাখা হয় ম্যাক্সওয়েল। এদিকে সাইমন ওই মহিলা ডাক্তার যার নাম ছিল এলিজাবেথ তার চেম্বারে ঢুকে পড়ে। সে এলিজাবেথকে জানায় যে তার গাড়ির চাবি চুরি হয়ে গেছে, আর সে সেটা খুঁজে পাচ্ছে না। সে ওই চাবিটা খুঁজতেই তার কাছে এসেছে। এরপর এলিজাবেথ সাইমনকে ধীরে ধীরে হিপনোটাইজ করে ফেলে আর তার নাম জানতে চায়। এই সময় সাইমন, যে কিনা ম্যাক্সওয়েল নাম দিয়ে ওই ডাক্তারের কাছে পরিচয় দিয়েছিল, সে তার আসল নাম বলে ফেলে। সে বলে, আমার নাম সাইমন। আর এটা শুনে একদিকে যেমন এলিজাবেথ চমকে যায়, অন্যদিকে ফ্র্যাঙ্করাও ভয় পেয়ে যায়, কারণ এলিজাবেথ সাইমনের আসল নাম জেনে ফেলেছিল, আর এতে তাদের রিস্ক বেড়ে যেতে পারে। তাদের চুরির কথা সবাই জানতে পেরে যেতে পারে। এলিজাবেথ তাকে আরো জিজ্ঞাসা করে, তোমার চাবির কথা মনে করো, চাবিটা কেমন ছিল সেটা মনে করো, কোথায় রেখেছো সেটা মনে করো। ধীরে ধীরে সাইমন সবকিছু বলতে শুরু করে, আর একসময় সে বলে সে তার চাবিটা নিজের বাড়ির আলমারিতে রেখেছে। ঠিক এমন সময় সাইমনের জামার ফাঁক দিয়ে মাইক্রোফোনে তার বেরিয়ে আসে, যেটা দেখে এলিজাবেথের সন্দেহ হয়। আর ঠিক তখনই সাইমনের মোবাইল ফোন বেজে ওঠে, আর সে হিপনোটাইজ থেকে জেগে ওঠে। এলিজাবেথ তাকে বলে, তুমি তোমার চাবি নিজের বাড়ির আলমারিতে রেখেছো। আর এটা শুনে সাইমন সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক আর তার লোকেরা
আবার সাইমনের বাড়িতে ঢুকে সারা আলমারিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে, কিন্তু তারা সেই চাবি খুঁজে পায় না। এমন সময় সাইমন সেই আলমারিতে রাখা তার একটি কোটের পকেট থেকে সেই চাবিটা খুঁজে পায়। এদিকে এলিজাবেথ সেদিন রাতে সাইমনের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে সাইমন একটা দামি পেন্টিং কোম্পানিতে চাকরি করত, কিন্তু সেখানে একটি চুরির সময় তার মাথায় আঘাত লাগে। সেই আঘাতের কারণে তার ব্রেন সার্জারি করতে হয়, আর তারপর থেকে তার মেমোরি লস হয়ে যায়। পরদিন সাইমন আবার এলিজাবেথের কাছে থেরাপি নিতে আসে। সে তাকে বলে, আমি সেদিন শুধু চাবির জন্য আসিনি, আমি একটা অন্য জিনিসের জন্য এসেছিলাম। এমন সময় এলিজাবেথ তার একটা রেকর্ডিং চালু করে দেয়। এই রেকর্ডিং ভ্যানে বসে ফ্র্যাঙ্করা শুনতে পাচ্ছিল, আর সেটাকেই তারা আসল ভেবে নিয়েছিল। এই সুযোগে এলিজাবেথ সাইমনকে কিছু কার্ড দেখায়, যেগুলোর মধ্যে কিছু প্রশ্ন লেখা ছিল। সেখানে লেখা ছিল, তুমি কি কোনো বিপদে পড়েছ? তখন সাইমন ইশারায় বলে, হ্যাঁ, আমি বিপদে আছি। এলিজাবেথ আর একটা কার্ড দেখায়, সেখানে লেখা ছিল, তোমার সাথে কতজন লোক আছে? সাইমন আবারও ইশারায় জানায়, 4 জন। এলিজাবেথ তাকে বলে, আমি তোমাকে হেল্প করব। সেদিন সন্ধ্যায় এলিজাবেথ ফ্র্যাঙ্কের সাথে দেখা করে। সে ফ্র্যাঙ্ককে বলে, সাইমন অনেক কিছু জানে, তার থেকে সব ইনফরমেশন বের করার জন্য আমাকে সময় দিতে হবে, কিন্তু এর জন্য আমি ওই পেন্টিংয়ের পার্টনার হতে চাই। যে পেন্টিংটা চুরি হয়েছিল আমি ওখান থেকে কিছু কমিশন চাই। ফ্র্যাঙ্ক এতে রাজি হয়ে যায়, কারণ তার হাতে আর কোনো উপায় ছিল না। পরদিন এলিজাবেথ ফ্র্যাঙ্কের আস্তানায় আসে, আর সেখানেই সাইমনকে হিপনোটাইজ করতে শুরু করে। সাইমন ধীরে ধীরে হিপনোটাইজ হয়ে যায়। এলিজাবেথ বলতে থাকে, দেখো, তুমি তোমার বাড়িতে বসে টিভি দেখছো, আর তুমি একদম ফ্রেশ মুডে আছো। সাইমন ঠিক সেইগুলো ইমাজিন করতে থাকে যেগুলো এলিজাবেথ তাকে বলছিল। এরপর হঠাৎ করে তার বাড়ির ডোরবেল বেজে ওঠে, আর সে উঠে গিয়ে দেখে যে তার নামে একটা পার্সেল এসেছে। সে সেটাকে নিয়ে ঘরে চলে আসে। সে সেটা খুলে ফেলে। এলিজাবেথ বলতে থাকে, মনে করো এটার মধ্যেই সেই পেন্টিংটা আছে। কিন্তু আমরা দেখতে পাই সাইমন যখন বক্সটা খোলে সেটার মধ্যে শুধু কাগজের টুকরো ছিল, আর সাইমনের হাত রক্তে ভিজে যাচ্ছিল। সাইমন ঘাবড়ে যায়, আর আচমকায় তার হিপনোটাইজ ভেঙে যায়। সাইমন সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়, আর সেই বিল্ডিংয়ের ছাদে চলে যায়। এলিজাবেথও তার সাথে সেই ছাদে যায়। কিছুক্ষণ পর এলিজাবেথকে সে তার নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, আমি ক্যাসিনো খেলতে খুব ভালোবাসতাম। একসময় আমি সেখান থেকে অনেক টাকাও ইনকাম করেছি, কিন্তু হঠাৎ করে আমি আমার টিমমেটদের কাছে হারতে শুরু করলাম। তবে আমি হার মানিনি, যেদের কারণে আমি আমার সেভিংসের টাকা ক্যাসিনোতে লাগাতে শুরু করি। কিন্তু ভাগ্য আমার এতটাই খারাপ ছিল যে আমি ধীরে ধীরে আমার সব সেভিংস ওই ক্যাসিনোতে লাগিয়ে দেই, আর আমি একদম নিঃস্ব হয়ে যাই। আমি তেমন কোনো কাজ জানতাম না, আর আমার টাকার দরকার ছিল। এমন সময় একদিন ফ্র্যাঙ্কের সাথে আমার দেখা হয়, আর তার সাথে থেকে আমি বেটিং করে অনেক টাকা ইনকাম করতে থাকি। তবে আমার ধার শোধ করতে এখনও অনেক টাকার দরকার ছিল। এরই মধ্যে আমি একদিন জানতে পারি একটা দামি পেন্টিংয়ের নিলামি হচ্ছে, আর সেটা আমি ফ্র্যাঙ্ককে জানাই। ফ্র্যাঙ্কের পার্টনার হয়ে আমি সেই আর্ট গ্যালারিতে কাজ শুরু করি। এরপর আসে সেই চুরির দিন, আর এরপর থেকে আমি আর কিছুই মনে করতে পারছি না। কিছুক্ষণ পর আবার এলিজাবেথ সাইমনকে হিপনোটাইজ করে, আর সে তাকে যা বলছিল সাইমন ঠিক সেইগুলো ফিল করতে পারছিল। দেখা যায় যে সাইমন ফ্রান্সের রাস্তায় একটা গাড়ির মধ্যে বসে আছে, আর একটা সুন্দরী মেয়ে গাড়িটা ড্রাইভ করছে। একটু পরেই তারা একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে, যেখানে অনেকগুলো পেন্টিং রাখা ছিল। সাইমন সেগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। সে দেখে যে তার সামনে একটা বাক্স রাখা আছে, যেটা সে খুলে ফেলে, আর তার ভেতর থেকে একটা ট্যাব বেরিয়ে আসে। সেটাকে অন করতে একটা ভিডিও শুরু হয়ে যায়। ভিডিওতে সাইমন সেই চুরির দিন যা যা করেছিল সেটা শুরু হয়ে যায়। সাইমন হিপনোটাইজ অবস্থায় বলে ওঠে, আমার মনে পড়েছে সেদিন আমি স্টেজ থেকে ওই পেন্টিংটা তুলে ভেতরের রুমে নিয়ে যাই, আর আমার কাছে থাকা একটা ছুরি দিয়ে আমি ফ্রেম থেকে ওই পেন্টিংটাকে কেটে নিজের কাছে রেখে দেই, আর ফাঁকা ফ্রেমটা ওই ব্যাগের মধ্যে রেখে দেই। এরপর আমি ভল্টের দিকে চলে যাই। ফ্র্যাঙ্ক যখন আমাকে গান পয়েন্টে নিয়ে নেয়, তখন আমি ব্যাগ নিচে রেখে দেই, আর সুযোগ বুঝে আমি তার গলায় ইলেকট্রিক শক দেই। তবে কিছুক্ষণ পরেই ফ্র্যাঙ্ক বন্দুক দিয়ে আমার মাথায় আঘাত করে, আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পেন্টিংটা তখন আমার কাছেই ছিল। এরপর আমি বাইরে বেরিয়ে আসি। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়, যে গাড়িটা এলিজাবেথ চালাচ্ছিল। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, গাড়িতে আসলে অন্য একটা মেয়ে ছিল, কিন্তু হিপনোটাইজ অবস্থায় সাইমন এলিজাবেথকেই ইমাজিন করছিল। সাইমনের কথা অনুযায়ী এরপর আমরা দেখি এলিজাবেথ গাড়ি থেকে বেরিয়ে আসছে, আর সাইমনকে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। সাইমনের মাথা থেকে রক্ত ঝরছিল। দেখা যায় সাইমন এলিজাবেথকে মারতে যাচ্ছিল, কারণ তার কারণে আজ সে অ্যাক্সিডেন্ট করেছে। হিপনোটাইজ অবস্থায় ফ্র্যাঙ্কের সাথীরা তাকে বাধা দেয়। এমন সময় সাইমনের জ্ঞান ফিরে আসে, আর আমরা দেখতে পাই বাস্তব দৃশ্যেও সাইমন এলিজাবেথকে মারতে যাচ্ছে, আর ফ্র্যাঙ্কের লোকেরা তাকে বাধা দেয়। কিছুক্ষণ পরে তারা সাইমনকে একটা সিটি স্ক্যান মেশিনে তুলে দেয়, আর তাকে একটা ডিসপ্লেতে কিছু ছবি দেখাতে শুরু করে। এলিজাবেথ তাকে বলে, 10 সেকেন্ড পর পর এখানে ছবি চেঞ্জ হবে। যে ছবি তুমি বারবার সব থেকে বেশি মন দিয়ে দেখবে, তখনই তুমি একটি ইলেকট্রিক শক খাবে। ডিসপ্লেতে যতবার এলিজাবেথের ছবি আসছিল, ততবারই সাইমন সেই ছবি মন দিয়ে দেখছিল,
আর তার গায়ে শক লাগছিল। দূর থেকে ফ্র্যাঙ্ক আর এলিজাবেথ এই সব কিছু লক্ষ্য করছিল। এলিজাবেথ তখন ফ্র্যাঙ্ককে জানায়, সারাদিন আমরা যাকে নিয়ে বেশি ভাবি সেগুলোই আমাদের অবচেতন মনে থাকে, তাই সাইমন আমার ছবিগুলো বারবার দেখছে, কারণ সে আমাকে নিয়ে সারাদিন ভাবছে। আসলে এলিজাবেথ প্ল্যান করেই সাইমনকে তার ছবিগুলো দেখাচ্ছিল, যাতে সাইমন তার কথা বারবার মনে করে, কারণ এলিজাবেথ জানত মানুষেরা যে জিনিস বারবার দেখে সেগুলো সম্পর্কে সে বেশি বেশি চিন্তা করে, আর এভাবেই সে তাকে গার্লফ্রেন্ড হিসাবে ভেবে নেবে আর তাকে বিশ্বাস করবে। আর তখনই সে তাকে পেন্টিংয়ের কথা বলে দেবে যে সে সেটা কোথায় রেখেছে। আসলে সাইমন জানত সে যদি পেন্টিংয়ের কথা ফ্র্যাঙ্কদেরকে জানিয়ে দেয় তাহলে তারা পেন্টিং খুঁজে বের করবে আর তাকে মেরে ফেলবে। তাই হিপনোটাইজ অবস্থাতেও তার অবচেতন মন পেন্টিংয়ের কথা জানাচ্ছিল না, কারণ তার অবচেতন মনেও একটা ভয় ঢুকেছিল যে পেন্টিং খুঁজে পেলে ফ্র্যাঙ্ক তাকে মেরে ফেলবে। আর এলিজাবেথ তার ছবি বারবার করে দেখিয়ে সাইমনের মনে তার জন্য একটা আলাদা বিশ্বাস তৈরি করছিল, যাতে সেই পেন্টিংয়ের কথা সে শুধুমাত্র এলিজাবেথকেই জানায়। সেদিন রাতে এলিজাবেথ সাইমনের বাড়ি যায় আর তারা ক্লোজ হওয়ার চেষ্টা করে। পরদিন সকালে ফ্র্যাঙ্ক একটা গাড়িতে করে সাইমনকে তার বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে আসে। এরপর সাইমন ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সাইমন শুনতে পারে ফ্র্যাঙ্করা তাকে মেরে ফেলার প্ল্যানিং করছে। সঙ্গে সঙ্গে সে এলিজাবেথকে ফোন করে আর তাকে বলে ফ্র্যাঙ্কের লোকেরা তাকে মেরে ফেলতে চায়, সে যেন তাকে বাঁচায়। এলিজাবেথ তাকে বলে তুমি এখনই ফ্র্যাঙ্কের বেডরুমে চলে যাও আর তার ড্রয়ার থেকে একটা গান নিয়ে নাও। সাইমন তাই করে আর সে গানটাও পেয়ে যায়। এরপর সাইমন এলিজাবেথকে বলে জানি না আমি বেঁচে থাকবো কিনা, তবে মারা যাওয়ার আগে আমি তোমাকে পেন্টিংয়ের ব্যাপারে বলে যেতে চাই। পেন্টিংটা একটা আলফা রোমিও গাড়ির ডিক্কির মধ্যে রাখা আছে। এরপর সাইমন বেডরুম থেকে বেরিয়ে আসে আর গুলি করে এক এক করে ফ্র্যাঙ্কের সব পার্টনারদেরকে মেরে ফেলে। সে ফ্র্যাঙ্কের মাথায়ও গুলি করে, তবে সে দেখে যে ফ্র্যাঙ্কের অর্ধবিভক্ত মাথা তার সাথে কথা বলছে। আর সাইমন এটা দেখে তার দিকে এগিয়ে যায় আর তার মাথায় আবার গুলি করে। আর এমন সময় সাইমন হিপনোসিস অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এতক্ষণ ধরে যা হচ্ছিল সেগুলো সব সাইমনের হিপনোটাইজ অবস্থায় হচ্ছিল, যেগুলো সব সত্যি ছিল। সাইমন দেখে যে সে নিউড অবস্থায় রয়েছে আর এলিজাবেথ সেই রুম থেকে বেরিয়ে যাচ্ছে। সে ওই রুম থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে আর এমন সময় পেছন থেকে ফ্র্যাঙ্ক তার উপর হামলা করে। ফ্র্যাঙ্ক তাকে ফোর্স করে আর বলে পেন্টিং কোথায় রেখেছো আমাকে বলো। সাইমন বলে আমি বলবো না, কারণ তোমরা আমাকে মেরে ফেলবে। ফ্র্যাঙ্ক তাকে উত্তর দেয় এর সমস্ত কিছু এলিজাবেথের চাল ছিল, সেই আমার বাড়ি থেকে গান নিয়ে তোমার বাড়িতে রেখে দিয়েছিল। আর দেখো এই বন্দুকের মধ্যে কোনো বুলেট নেই। আর সে সাইমনকে খালি বন্দুকটা দেখায়। সাইমন অবাক হয়ে যায়। এদিকে এলিজাবেথ বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার সময় ফ্র্যাঙ্কের পার্টনার নেট তাকে বাধা দেয় আর তাকে জোর করে ফ্র্যাঙ্কের কাছে নিয়ে আসে। নেট এলিজাবেথের গায়ে হাত তোলে আর সেই পেন্টিংয়ের ব্যাপারে জানতে চায়। এলিজাবেথ তাকে বলে সেটা পার্কিংয়ের একটা রেড কালারের গাড়ির মধ্যে রাখা আছে। এমন সময় সাইমনকে এলিজাবেথ কিস করে দেয় আর এরপর নেট সাইমন আর ফ্র্যাঙ্ককে পার্কিংয়ে পাঠিয়ে দেয়। আর এই সুযোগে নেট এলিজাবেথকে মারার চেষ্টা করে। এদিকে সাইমন আর ফ্র্যাঙ্ক লিফট থেকে নামতে যাচ্ছিল। এমন সময় কায়দা করে সেখানে একটা ফায়ার গান থেকে সাইমন ফ্র্যাঙ্কের মুখে গ্যাস স্প্রে করে দেয় আর সেটা দিয়ে তার মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে মুখ থেকে 3টে বুলেট বের করে নেয়। আসলে কিছুক্ষণ আগে সাইমন যখন এলিজাবেথকে কিস করছিল তখন এলিজাবেথ তার মুখে ওই বুলেটগুলো দিয়ে দিয়েছিল। সাইমন আর সময় নষ্ট না করে ওই বুলেটগুলো সেই খালি বন্দুকে ভরে নেয় আর সেই রুমে ঢুকে পড়ে। একে একে সে নেট আর তার 2 পার্টনারকে মেরে ফেলে। এরপর সে ফ্র্যাঙ্ককেও মারতে যায়, কিন্তু এলিজাবেথ তাকে বাধা দেয়। সাইমন তখন এলিজাবেথ আর ফ্র্যাঙ্ককে নিয়ে সেই পার্কিংয়ে চলে আসে আর সেই লাল রঙের গাড়ির ভিতর ঢুকে পড়ে। সাইমন ফ্র্যাঙ্কের হাত ওই গাড়ির স্টিয়ারিংয়ে বেঁধে দেয় আর গাড়ি চালাতে বলে। সাইমন এলিজাবেথকে বলে আমি জানি তুমি সব জানো, তাহলে আমাকে বলো যে আসল সত্যিটা কি। এটা শুনে এলিজাবেথ বলতে শুরু করে। সে বলে প্রায় 1.5 বছর আগের কথা, তুমি তখন ক্যাসিনোতে গিয়ে বেটিং করতে। বেটিংয়ের নেশা থেকে মুক্তি পেতে তুমি আমার চেম্বারে এসেছিলে। আমি হিপনোথেরাপি দিয়ে তোমাকে তোমার নেশা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতাম। ধীরে ধীরে আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি, এমনকি আমরা বেশ কয়েকবার ক্লোজ হয়ে যাই। যখন তুমি বুঝতে পারো যে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তখন তুমি মাঝে মধ্যে আমার ইমোশনে আঘাত করতে, এমনকি আমার গায়ে হাত তুলেছিলে, যেটা আমার অনেক খারাপ লেগেছিল। তাই আমি চেয়েছিলাম তোমার থেকে মুক্তি পেতে, আর সেজন্যই আমি থেরাপির সময় আমাকে তোমার মন থেকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করতে থাকি। এরপর বেশ কয়েকদিন যখন তুমি থেরাপি নিতে আসোনি, তখন আমি বুঝে গিয়েছিলাম যে তুমি আমাকে ভুলে গেছো। তবে মেমোরি কোনোদিন ডিলিট হয় না, সেটা লক হয়ে যায়। আর তোমার সাথেও ঠিক এটাই হয়েছিল। তুমি বেশ কিছুদিনের জন্য আমার কথা ভুলে গিয়েছিলে। আর পেন্টিং চুরির সময় যখন ফ্র্যাঙ্ক তোমার মাথায় আঘাত করে আর তুমি অজ্ঞান হয়ে যাও, তারপর জ্ঞান ফিরে আসার সময় তোমার সেই পুরনো মেমোরিগুলো আবার ফিরে আসে। ওই পেন্টিং চুরির দিন রাস্তায় যে গাড়িতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ির ভিতরে তুমি আমাকে দেখেছিলে। আসলে ওটা আমি ছিলাম না, ওটা ছিল তোমার পুরোপুরি ইমাজিনেশন। এরপর তুমি ওই মেয়েটাকে আমি ভেবে তার উপর হামলা করে তাকে মেরে ফেলেছিলে। এমন সময় সাইমন ফ্র্যাঙ্ককে গাড়ি থামাতে বলে আর তারা গাড়ি থেকে নেমে আসে। সাইমন এলিজাবেথকে গাড়ির ডিকি খুলতে বলে। এলিজাবেথ গাড়ির ডিকি খুলে দেখে সেখানে সেই মেয়েটির
ডেড বডি পচা গলা অবস্থায় পড়ে আছে, যাকে সাইমন সেদিন এলিজাবেথ ভেবে মেরে ফেলেছিল। সেখানে থাকা দামি পেইন্টিংটা সাইমন এলিজাবেথকে দিয়ে দেয়। এরপর সাইমন গাড়ির মধ্যে পেট্রোল ছড়িয়ে দেয়। ফ্র্যাঙ্কের হাত সেখানে স্টিয়ারিংয়ের সাথে আটকানো ছিল, তাই ফ্র্যাঙ্ক বাইরে বেরোতে পারছিল না। সাইমন সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর এটা দেখে এলিজাবেথ দূরে থাকা একটা গাড়িতে বসে সেটাকে চালিয়ে সাইমনের গায়ে তুলে দেয়। আর সাইমন সহ ফ্র্যাঙ্কের সেই জ্বলন্ত গাড়ি এক ধাক্কায় পাশে থাকা একটি নদীর মধ্যে পড়ে যায়। সাইমন জলে ডুবে মারা যায়, তবে ফ্র্যাঙ্ক বেঁচে যায়। আর সে জলের ভিতর থেকে দেখতে পায় ব্রিজের উপর এলিজাবেথ দাঁড়িয়ে আছে। একটু পরে সে দেখে এলিজাবেথ কোথাও যেন গায়েব হয়ে গেছে। পরের সিনে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক তার বাড়িতে স্নান করছে। এমন সময় একটি পার্সেল আসে। পার্সেলের ভেতরে ফ্র্যাঙ্ক একটা ট্যাব দেখতে পায়। ট্যাবের ভেতরে একটা ভিডিও ছিল, যেটা অন করতেই এলিজাবেথের একটা ভিডিও চালু হয়ে যায়। এলিজাবেথের পেছনে ব্যাকগ্রাউন্ডে সেই চুরি করা পেইন্টিংটা ছিল, যেটা দেখে ফ্র্যাঙ্ক অবাক হয়ে যায়। ভিডিওতে এলিজাবেথ বলে, পেইন্টিংটা আমার কাছে আছে, তুমি এখন এটা আমার কাছ থেকে ফেরত চেও না, কারণ এটা পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সে বলে, সাইমন যখন আমার কাছে থেরাপির জন্য আসতো, তখন আমি তার মাথায় ওই দামি পেইন্টিংটা চুরি করার আইডিয়া ঢুকিয়ে দিয়েছিলাম, আর সে ঠিক প্ল্যান মতোই কাজ করেছিল, আর সে পেইন্টিংটা চুরি করেছিল। চুরির পরে প্ল্যান মতো ওই পেইন্টিংটা সাইমনের আমার কাছে নিয়ে আসার কথা ছিল, তবে তোমার জন্য আমার সেই প্ল্যান ফেইল হয়ে যায় এবং আমাকে একটা অন্য প্ল্যানিং করতে হয়, আর ফাইনালি সেই পেইন্টিংটা আমার কাছে রয়েছে। তুমি আমাকে আর এই পেইন্টিংটাকে ভুলে যাও, আর স্ক্রিনে দেওয়া বাটনে ক্লিক করো। ফ্র্যাঙ্ক সেই বাটনটা ক্লিক করে আর সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা? এই মুভিটা কিন্তু একটু অন্য স্বাদের মুভি ছিল, যেখানে মানুষকে হিপনোটাইজ করে তার মধ্যে একটা চুরির আইডিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের মুভি কি আপনারা দেখতে ভালো লাগে? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আবার ফিরবো হলিউডের কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।